আমার রাজ্যে সবাই শিক্ষিত থাকবে, আগামী দিনে এটাই আমার লক্ষ্য। এ তো অতি উত্তম কথা মহারাজ। শিক্ষা না থাকলে মানুষের কিছুই থাকে না মহারাজ। যেমন গোপালের কিছুই নেই। একদম ঠিক বলেছেন মন্ত্রী মশাই। আমার সত্যি এই মুখটুকু ছাড়া আর কিছুই নেই। আপনাদের কত কি আছে, শিক্ষা আছে, সম্মান আছে। শিক্ষা নেই বলে আমার মনে কষ্ট আছে। তাই আমার চোখে শিক্ষিত মানুষ পড়লে তাকে খুব সম্মান করতে ইচ্ছে করে। একটু ভুল খেলে ফেললুম। আচ্ছা গোপাল, আমার মন্ত্রী সম্পর্কে তোমার কি ধারণা? থাক না মহারাজ, আমার মূল্যায়ন গোপালের মুখ থেকে শুনে আর কি করবেন? ওই কথায় আছে না, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচুবন। আমার কাছে কচুবন মহারাজ, মানে মন্ত্রী মশাইয়ের কথা অনুযায়ী আমি হলে উনি কচুবন। গোপালের সাথে কথায় পেরে ওঠা মহা কঠিন কাজ, কি বলো সভাকবি? যথার্থ বলেছেন মহারাজ, গোপালের মুখে সরস্বতীর রাজ। পণ্ডিত, ভালো করে শিক্ষিত মানুষ তৈরি করুন, আমি আরো বিদ্যালয় প্রতিষ্ঠা করব। দান ছত্র করে করে রাজকোষাগার শূন্য, তার উপর আবার নতুন বিদ্যালয়ের পরিকল্পনা। সবাই চলে যাক, তারপর আমি বোমাটা ফাটাবো। তাহলে আজকের মতো সভা সাঙ্গ হলো, কাল থেকে বিদ্যালয়ের জন্য জায়গা দেখা শুরু হবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কি হলো, কিছু বলবে নাকি মন্ত্রী? মহারাজ, রাজকোষ শূন্য হতে চলেছে। এই মুহূর্তে আমাদের হিসেব করে চলতে হবে। বলো কি, সত্যি নাকি? সত্যি মহারাজ। তাহলে পণ্ডিত মশাই, আপনার তো দায়িত্ব বাড়লো, কি করে সামাল দেবেন? আজ একজন ভালো শিক্ষিত যুবককে নতুন বিদ্যালয়ের দায়িত্ব দেবো, আমার ছাত্র। তবে তো কথাই নেই, আমাদের এই রাজ্যে অশিক্ষা থাকবে না। শিক্ষা পাইনি বলে আমার খুব কষ্ট পণ্ডিত মশাই। গোপাল, তোমার মুখে তো মা সরস্বতী বসে আছেন। শিক্ষা কি পুঁথিতেই আটকে থাকে? পুঁথিগত বিদ্যা বিদ্যা নয়, এটা সব সময় মনে রাখবে। কোনো দুঃখ করো না, তুমি তোমার মতন পণ্ডিত, এটা আমার মত। তো তোমরা তো সব শুনলে, এবার বলো তো আমাদের এখন কি কর্তব্য? মহারাজ, এই অবস্থায় আমাদের নতুন বিদ্যালয় স্থাপনের জন্য অর্থ ব্যয়ের কোনো প্রয়োজন নেই। আমাদের যা বিদ্যালয় আছে তাতেই অস্থির। তুমি ঠিকই বলেছ মন্ত্রী। গোপাল, তোমার কি মত? মহারাজ, আমি একজন অশিক্ষিত মানুষ, আমার এই মোটা মাথায় একটা পরিকল্পনা এসেছে। বলো শুনি। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। আমরা যদি চাষিদের শিক্ষিত করতে পারি তাহলে চাষাবাদ বাড়বে, ফলন বাড়লে চাষিদের আয় বাড়বে, চাষিদের হাতে বেশি অর্থ এলে রাজ্যের আয় বাড়বে মহারাজ। বাহ, খুব ভালো প্রস্তাব। গোপালের মাথা থেকে এর থেকে ভালো আর কি বের হবে? হ্যাঁ, আমার পেটে খিদের আগুন জ্বলছে, আর তুমি বললে জমিতে বীজ ছড়িয়েছি, ধান হবে, তা থেকে চাল হবে, তারপর ভাত। সহজ উপায় কিছু আছে? না মন্ত্রী মশাই, এর থেকে সহজ রাস্তা আমার জানা নেই। তাহলে চুপ থাকো। মহারাজ, আমার মাথায় একটা দুরন্ত পরিকল্পনা এসেছে, কিন্তু মহারাজ আমি ওটা আপনার সাথে একান্তে আলোচনা করব। ঠিক আছে মন্ত্রী, মন্ত্রী ছাড়া সবার ছুটি। যাও যাও সবাই। বলো। মহারাজ, রাজ অনুগ্রহে আর কিছুই হবে না। আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রদের পণ্ডিত বিনা পয়সায় পড়ায়, সেই সব ছাত্রদের শিক্ষার জন্য মূল্য দিতে হবে। মানে? শিক্ষা এবার থেকে কিনতে হবে। অনেক হয়েছে রাজ অনুগ্রহ, আপনি সবার জন্য করেছেন, কিন্তু এই বিপদের সময় আপনার পাশে এক আমি ছাড়া আর কে আছে? সবই তো বুঝলাম, কিন্তু শিক্ষার জন্য মূল্য, এটা শুনতে কিন্তু ভীষণ খারাপ লাগছে মন্ত্রী। মহারাজকে একটু তোল্লা দিতে হবে। মহারাজ, আপনার মনটা খুব নরম। আপনি ভাবুন, আপনি কতজনের জন্য কত কিছু করেছেন, সবাইকে শুধু দিয়েই গেছেন, এবার তো চাইতে হবে।
ছাত্র পিছু 100 মোহর, আর তার থেকে প্রতি ছাত্র 10 মোহর আমি নেব। মহারাজ, প্রতিদিন রাজকোষে কত টাকা ঢুকছে আন্দাজ করতে পারেন? হ্যাঁ, কত কত? অনেক অনেক। 1 মাসের মধ্যে রাজকোষ পূর্ণ। বেশ, তবে তাই হোক। কাল থেকেই বিদ্যালয়ে কর লাগু ঘোষণা করে দাও। যথাজ্ঞা মহারাজ। ছাত্র পিছু 10 মোহর। হ্যাঁ, এবার শুধু পথের কাঁটা গোপালটাকে সরাতে হবে। খুব যে খেলছিস, তা তোদের পরীক্ষা কবে? দেরি আছে গো গোপাল দাদু। পড়াশোনা ঠিক করে করছিস তো, না শুধু দিনরাত খেলেই বেড়াচ্ছিস? হ্যাঁ, বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞেস করো, মা কি বলে দেখো। আমি কাউকে কিছু জিজ্ঞেস করব না, শুধু পরীক্ষার ফলটা দেখব। শুনুন, কাল থেকে সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর 100 মোহর কর ধার্য হলো। শুনুন শুনুন শুনুন। এটা কি রকম হলো? শিক্ষায় কর? মহারাজের কি মতিভ্রম হলো? কর আবার কি গো গোপাল দাদু? এখন ঠিক বোঝাবার মতো অবস্থা নেই রে। আমাকে এক্ষুনি মহারাজের কাছে যেতে হবে। মন্ত্রীমশাই, শিক্ষায় কর, এটা মহারাজ কি করলেন? মহারাজের বুদ্ধি তোমার থেকে অনেক গুণ বেশি, সেটা কি তুমি জানো না? হ্যাঁ, মাঝে মাঝে মহারাজের কাজকর্ম দেখে আমার তা মনে হয় না। তুমি কি বলতে চাইছো? মহারাজ বোকা? ওটা আপনি বললেন, বুদ্ধির কথা আপনি তুললেন। তুমি একজন রাজ কর্মচারী হয়ে রাজার আদেশ অমান্য করছো। আমি মহারাজের কাছে জানতে চাইছি যে এই করের প্রস্তাব তার মাথায় ঢুকিয়েছে কে? তা জেনে তোমার লাভ? তোমার কাজ লোককে হাসানো, হারামো করে লোকের মনোরঞ্জন করা। তুমি সেটাই করো। আমাদের কাজ আমাদের করতে দাও। রাজ্য চালানো অতি কঠিন কাজ, ওটা চালাতে বুদ্ধি লাগে। তার মানে শিক্ষাটা এখন ধনী লোকেদের জন্য, কি তাই তো? যে কর দেবে তার। তুমি এখন আসতে পারো, কাল রাজসভায় এসে আলোচনা করো। এখন মহারাজ বিশ্রাম নিচ্ছেন। আচ্ছা, কাল রাজসভাতেই দেখা হবে। আর কালই তো তোমার শেষ দিন। মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন বলো শুনি। এখন থেকে বিদ্যালয়ে পড়তে গেলে 100টা মোহর কর দিতে হবে? হ্যাঁ গোপাল, আসলে রাজকোষের অবস্থা তো খুবই সঙ্গীন। তাই রাজকোষে অর্থ না এলে উন্নয়ন যে থমকে যাবে। আমি মানলাম মহারাজ, রাজ্যের উন্নতির জন্য অর্থের প্রয়োজন, কিন্তু প্রাথমিক শিক্ষাটুকুর জন্য কর, এটা মানা যাচ্ছে না মহারাজ। তোমার মানা না মানাতে কিছু যায় আসে না। মহারাজ আদেশ দিয়েছেন এবং আমাদের সবাইকে মানতে হবে। মহারাজ, আমি করজোড়ে অনুরোধ করছি, এই আদেশ আপনি প্রত্যাহার করুন, না হলে রাজ্যে অশান্তি দেখা দেবে মহারাজ। গোপাল কি হুমকি দিচ্ছে? গোপাল, তুমি কি হুমকি দিচ্ছ? গোপাল, তুমি মহারাজের আদেশ না মেনে অত্যন্ত অন্যায় করছো। মন্ত্রীমশাই, আপনার ন্যায় অন্যায় নিয়ে আপনি থাকুন। আমার জাগ্রত বিবেক যা বলবে আমি তাই করব। আর আমি হুমকি দিচ্ছি না, আমি সতর্ক করছি। মহারাজ, সতর্ক হন, এখনো সময় আছে। গোপাল, তোমার কথায় কিন্তু আমি বিদ্রোহের গন্ধ পাচ্ছি। আমি চাই না এই কথা নিয়ে আর কোনো আলোচনা হোক। আমার সিদ্ধান্তই চূড়ান্ত। তোমার যদি আমার আদেশ মানতে অসুবিধে হয় তাহলে আসতে পারো। এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছি, আজ সফল হলো। আমি চললাম মহারাজ। আজকের পর থেকে আমি তোমার মুখ দর্শন করব না। গোপাল দাদা, ন্যাপলা গুলটে পুটিদের আজ পাঠশালা থেকে ফিরিয়ে দিয়েছে 100 মোহর দিতে পারেনি বলে। মহারাজের এই কেমন সিদ্ধান্ত? চাষির ছেলে কি চাষিই থাকবে? মহারাজের মতিভ্রম হয়েছে। তুমি কিছু করো গোপাল দাদা। দেখছি আঙুলটা বেঁকাতেই হবে। মহারাজকে ছোট হতে দেব না। এই সংবাদ শোনালে দূত? মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে রাজসভা থেকে বিতাড়িত করেছে। হ্যাঁ মহারাজ,
প্রাথমিক শিক্ষায় 100 মোহর করে কর বসানোর প্রতিবাদে গোপালকে মহারাজ কৃষ্ণচন্দ্র বরখাস্ত করেছেন। হ্যাঁ, প্রাথমিক শিক্ষায় 100 মোহর কর, হ্যাঁ? এই কার বুদ্ধিতে মহারাজ কৃষ্ণচন্দ্র এই সিদ্ধান্তটা নিলেন, হ্যাঁ? ওই অতি বুদ্ধিমান মন্ত্রীর বুদ্ধিতে নিশ্চয়ই, হ্যাঁ? বিজ্ঞানী, একটা কিছু উপায় বার করুন, গরিব চাষির ছেলে মেয়েগুলো যাতে পড়তে পারে। আমি আমি একটা যন্ত্র আবিষ্কার করেছি, তার নাম পেরিস্কোপ। হ্যাঁ, ওই জানলার মধ্যে ঢুকিয়ে দিলে বোর্ডে যা লেখা সব দেখা যাবে। হ্যাঁ, ওই লুকিয়ে সব কিছু দেখতে পাবে। হ্যাঁ, বাহ 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 বাহ! এই পেরিস্কোপ গুলটে ন্যাপলা পুঁচকেদের দিলে লেখাপড়াটা করতে পারবে। আমার অনেকগুলো পেরিস্কোপ লাগবে। রাজ্যে তো গরিবের সংখ্যা অনেক, সব গরিব যাতে করে লুকিয়ে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করতে হবে। আমি তোমার সাথে সব সময় আছি গোপাল। ধন্যবাদ বিজ্ঞানী, আমি এখন চলি, অনেক কাজ আছে। জাহাপানা লোক মুখে খবর পেলাম যে মহারাজা কৃষ্ণচন্দ্র শিক্ষার উপর নাকি ছাত্র প্রতি 100 মোহর কর ধার্য করেছে। শিক্ষায় কর? তোবা তোবা, কৃষ্ণচন্দ্র কি মাথা খারাপ হয়েছে? আরো খবর আছে, মহারাজা কৃষ্ণচন্দ্রের এই সিদ্ধান্তকে না মানার জন্যে মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে নাকি রাজসভা থেকে বহিষ্কার করেছে। তার মানে রাজসভায় গোপাল নেই, আর রাজকোষাগারেও অর্থ নেই। বাহ 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 বাহ! কি সুযোগ! মহারাজ কৃষ্ণচন্দ্রকে বুদ্ধিতে হারিয়ে কারাগারে নিক্ষেপ করবো। একটা জোরদার উপায় বার করতে হবে। ভাবো ভাবো উজির, ভাবো। সুযোগ একেবারেই আসে, বারবার আসে না। ভাবো। ভাবতে দিন জাহাপানা। পেরিস্কোপটা দিয়ে ঠিকঠাক পড়তে পারছিস তো গুলটে? হ্যাঁ গো গোপাল দাদু, এই দেখো না, পণ্ডিত মশাই যা যা লিখছেন তা সবটা খাতায় লিখছি। বাহ, কষ্ট করে যা শিখবি তা কখনো ভুলবি না। মন দিয়ে পড়, তোরা আমার বানর সেনা, যুদ্ধে নেমেছি, এই যুদ্ধে জিততেই হবে। কি কিছু ভাবলে উজির? ভেবেছি জাহাপানা। বলো বলো শুনি। বাহ বাহ বাহ, ক্যা বাত ক্যা বাত! বাহ উজির, দারুণ ভেবেছো। যদি কৃষ্ণচন্দ্র পারে ভালো, না পারলে কারাগারে। গোপাল নেই তখন আশা না করাই ভালো। দেখি কৃষ্ণচন্দ্র, তুমি এবার কিভাবে বাঁচো। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবের দূত এসেছে। কি কি মুশকিল! আবার নবাব এলো কেন? নবাব মানেই তো কিছু কুটকচালি। ঘাবড়াবেন না মহারাজ, আমি আছি তো। দেখি না নবাব কি বলতে চায়। রক্ষী, যাও নবাবের দূতকে ডেকে আনো। ভয় বুক দুরু দুরু, হবে শেষ না শুরু? মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। কি সংবাদ? নবাব একটা উপহার পাঠিয়েছেন আপনার জন্যে। উপহার? বলো কি? এই যে দেখি জলে ভাসে শিলা। জানি না বাবা, নবাবের কি লীলা। আহা, শুনি না। বলো বলো দুধ। আছে একটা হীরের ঘট, আর আছে একটা ধাঁধা। সমাধান করতে পারলেই হীরের ঘট পাবেন, আর সমাধান করতে না পারলে রাজা যাবেন কারাগারে। আমি জানতাম। ও মন্ত্রী! আহা মহারাজ, অত উতলা হবেন না। আগে তো শুনি কি ধাঁধা। দূত, তুমি বলো। এই সেই বাক্স, তালা দেওয়া, চাবি হলো গিয়ে একটা ধাঁধা। 3 দিন সময় পাবেন ধাঁধাটা সমাধানের। ধাঁধাটা তাহলে পড়ি। পড়ো। সমাধান করো প্রশ্নবাণের, দেখো নেত্র দিয়ে, মন দিয়ে উত্তর ভাবো কোনো দিকে না গিয়ে। 4টে অঙ্ক মিললে তবেই খুলবে তালার জট, বাক্সের ভেতরে খুঁজে পাবে চিঠি আর হীরের ঘট। ওরে বাবা, এ তো শুধু ধাঁধা নয়, একেবারে গোলক ধাঁধা। ও সভাকবি, তুমি তো কবিতা লেখো। তা এই ধাঁধাটার সমাধান করে আমাকে বাঁচাও। মহারাজ, আমি তো কবিতা লিখি, ধাঁধা তো লিখি না। তাও তো বটে, তবে উপায়? আমি তো আছি মহারাজ, 3 দিন সময় আছে। ও আমি ঠিক বার করে নেব। একটু মাথা ঠান্ডা করে বসতে হবে। আজকের মতো সভা শেষ। মহারাজ,
আপনাকে চিন্তিত দেখছি। কোনো সংকট এসেছে? হ্যাঁ রানী, আজ নবাবের দূত এসে একটা ধাঁধা সমাধানের জন্য দিয়ে গেছে। বলেছে সমাধান করলে হীরের ঘট পাবো, আর না পারলে কারাগারে যাব। শক্ত ধাঁধা। ও, রাজসভায় কেউ পারেনি। কেন গোপাল? গোপাল পারেনি? মানে তোমাকে তো অনেক কিছু বলা হয়নি। মানে গোপালকে আমি বরখাস্ত করেছি। সর্বনাশ! সে কি? কেন? সে অনেক কথা, এখন এ কথা বলার মতো মনের অবস্থা আমার নেই। সে আপনি যাই করুন, আমার মনে হয় এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে একমাত্র গোপাল। গোপাল, ও গোপাল! এই ওগো, ওগো শুনছো? রাজার পেয়াদা তোমাকে ডাকছে। আমায় আবার ডাকাটা কি কেন? আমি তো নেই। হ্যাঁ? নেই মানে? জল জ্যান্ত আছো? আমি তো আছি, কিন্তু মহারাজের কাছে তো নেই। মহারাজ তো আমাকে বরখাস্ত করেছেন। সে তুমি যাই বলো, মহারাজ তোমাকে ভালোবাসেন। আবার ঠেকায় পড়েছেন, তাই এত ডাক। যাচ্ছি যাচ্ছি। বলো ভাই, কি ব্যাপার? এত ডাকছো কেন? মহারাজের জরুরি তলব, এক্ষুনি যেতে হবে। তুমি এগো, আমি আসছি। যাই দেখি মহারাজ আবার কি বিপদে পড়লেন। ঠাকুর, ঠাকুর একটু মুখ তুলে চাও। ঠাকুর, দুর্গা 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 দুর্গা, জয় মা, মানুষটাকে একটু দেখো মা। জয় মা। এটা আপনি কি করলেন মহারাজ? ওই রাজদ্রোহী গোপালকে আবার ডাকলেন? সাধ করে কি আর ডেকেছি? ওই গোলক ধাঁধার ফাঁদে পড়ে ডাকা হয়েছে। তুমি কি ধাঁধার সমাধান করতে পেরেছো মন্ত্রী? মানে চেষ্টা চলছে, হয়ে যাবে। যদি না হয়, না হলে তবে তো আমায় কারাগারে যেতে হবে। প্রণাম মহারাজ। এটা কি ধরনের বেয়াদবি গোপাল? আগে আপনি তো আমার মুখ দেখবেন না বলেছেন। রাজাজ্ঞা অমান্য করি কি করে মহারাজ? আচ্ছা, আমার ঘাট হয়েছে। ফেরো আমার দিকে। মরকটটা আবার জ্বালাতে এলো। বলুন মহারাজ, আপনার কি সেবায় লাগতে পারি? মন্ত্রী, শোনাও ধাঁধাটা। ও গোপাল, তোমাকে কিন্তু এর সমাধান করতেই হবে। সমাধান করো প্রশ্নবাণের। দেখো নেত্র দিয়ে, মন দিয়ে উত্তর ভাবো, কোনো দিক না গিয়ে। 4টে অঙ্ক মিললে পরেই খুলবে তালার জট, বাক্সের ভিতরে খুঁজে পাবে চিঠি আর হীরের ঘট। তা মহারাজ, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, যাতে নাপিত। আমি কি পারবো? পারলে তুমি পারবে গোপাল, না পারলে আমাদেরই ফাটা কপাল। মহারাজ, আমি এই ধাঁধা সমাধানের বুদ্ধি লাগাতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ মহারাজ, শর্ত। শিক্ষা খাতে যে কর বসিয়েছিলেন সেটা তুলে দিতে হবে। দেখলেন মহারাজ, গোপালের বজ্জাতিটা দেখলেন? ও কিরকম চাপ দিচ্ছে। তুমি থামো। কর তুলে দিলাম, ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত আছে। তুমি যদি না পারো, তবে তুমি আমার এই রাজ্য থেকে চিরকালের মতো চলে যাবে। রাজি? রাজি। নিন মন্ত্রী মশাই, এক একটা করে লাইন বলুন। সমাধান করো প্রশ্নবাণের। প্রশ্নবাণ, 5এ পঞ্চবাণ। তারপর দেখো নেত্র দিয়ে। দাঁড়ান। দেখো নেত্র দিয়ে। নেত্র 3এ নেত্র মানে 53। তারপর মন দিয়ে উত্তর ভাবো, কোনো দিক না গিয়ে। কোনো দিক না গিয়ে। দিক 10এ দিক, তার মানে 53 10 5 3 1 0। মহারাজ, নিয়ে আসতে বলুন বাক্সটা। সংখ্যা মিলিয়ে বাক্সটা খুলি। সাবাস গোপাল, সাবাস। আমি জানতাম পারলে তুমি পারবে। জয় হে গোপাল বাহাদুর, তুমি বিনা কিভাবে হবে লজ্জা দূর। কি বলেছিলাম গোপাল? তুমি মহাপণ্ডিত, পুঁথিগত বিদ্যাটাই সব নয়। আমি তোমার পাণ্ডিত্যকে প্রণাম করি। পণ্ডিত মশাই, আমাকে এভাবে বলবেন না।
আমি খুব লজ্জা পাই। আমি যা কিছু করি আপনাদের থেকে শুনে দেখে শিখে করি। মহারাজ, আমার কাজ শেষ, এবার আমাকে বিদায় দিন। আর এই নবাব বাহাদুরের চিঠিটা কাউকে দিয়ে পড়িয়ে নিন। মন্ত্রীমশাই, এটা নবাবের চিঠি, একটু পড়ে শোনান না মহারাজকে। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, কি পড়তে কি পড়বো। পড়ো পড়ো মন্ত্রী, শুনি নবাব বাহাদুর চিঠিতে কি লিখেছেন। কৃষ্ণচন্দ্র, গুপ্তচর মারফত জানতে পেরেছি যে তোমার রাজকোষাগার প্রায় শূন্য, তাই একটা বুদ্ধির পরীক্ষা দিলাম। সমাধান করতে পেরেছো? তাই এই ঘট ভর্তি হিরে তোমার রাজকোষে রইল। না পারলে তোমাকে কারাগারে যেতে হতো। বুদ্ধি যার, জয় তার। এ সবই হলো গোপালের জন্য। গোপাল, তুমি এই কৃষ্ণনগর ছেড়ে কোথায় যাবে? তুমি আমার রাজসভার একটা রত্ন। আর সংসারে থাকলে মান অভিমান হয়, অভিমান হলে কেউ কি সংসার ছেড়ে চলে যায়? থাকতে পারি মহারাজ, একটা শর্তে। আবার শর্ত? বলো বলো শুনি। নতুন বিদ্যালয় স্থাপন করতে হবে মহারাজ। তথাস্তু। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। মন্ত্রী, এতদিন ধরে যা মোহর তুমি আমাকে ভুল পথে চালিয়ে উপার্জন করেছিলে, সেই সব মোহর তুমি রাজকোষে জমা দেবে। কিছু তো খরচ হয়ে গেছে মহারাজ। আমিও সব জানি না। পুরো মোহর হিসেব করে রাজকোষে জমা দেবে 3 দিনের মধ্যে। এটা আমার আদেশ। তাহলে সেই গোপালই কৃষ্ণচন্দ্রকে বাঁচালো। আবার আমরা হেরে গেলাম জাহাপানা। উজির, এই হারাতে আনন্দ আছে, দুঃখ নেই। যার গোপাল আছে তার সব আছে।